সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে নিজের বাসা বাড়িতে সুস্থ আছো। এই করোনা মহামারীর এই দুর্যোগের মধ্যে সুস্থ থাকাটাই এখন সবচাইতে বড় জিনিস। আমরা আশা করি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে যার যার বাসা বাড়িতে থাকবে এবং ঘরের বাইরে নিতান্ত প্রয়োজন না হলে কেউ বের হবে না এবং যদি বের হতেই হয় তাহলে অবশ্যই মাস্ক পরে বের হবে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখবে। তাহলে আজকে এই সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসের সবাইকে আমি প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো তোমাদের রসায়নের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন। এর মধ্যে এই চ্যাপ্টারের মধ্যে আজকে আমরা আলাপ করব ইলেকট্রন বিন্যাস। ইতিপূর্বে আমরা এই অধ্যায়েরই কিছু জিনিস তোমাদের আলাপ করেছিলাম। মাঝখানে তোমাদের রসায়নের প্রথম অধ্যায় পড়ানো হয়েছে, তোমাদের চন্দন স্যার পড়িয়েছেন, এই জন্য মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছে। এই জন্য আমি আগের জিনিসগুলোকে আবার একটু রিকল করে নিই। যেমন আমি প্রথম থেকে তোমাদের এই অধ্যায়ে পড়িয়েছিলাম পরমাণুর গঠন। পরমাণুর গঠনের মধ্যে তোমরা জানো পরমাণুর গঠন সেই ডেমোক্রিটাস থেকে ক্রমান্বয়ে পরিবর্তিত হতে হতে বোর পরমাণু মডেল পর্যন্ত আসছে এবং ওই বোর পরমাণু মডেলের সাহায্যে আগের যে পরমাণু মডেলগুলার সীমাবদ্ধতা ছিল ওইগুলার অনেকগুলা ওভারকাম করে মোটামুটি পরমাণুর যত ধর্ম আছে দুই একটি ছাড়া ম্যাক্সিমামে ব্যাখ্যা করা যায় এবং তোমাদের এই পর্যায়ে এটি শেষ পরমাণু মডেল। এরপরে আরও পরমাণু মডেল আছে, যারা রসায়নে উচ্চতর ডিগ্রি নেবে তারা পড়বে, কিন্তু তোমাদের জন্য এই বোর পরমাণু মডেল পর্যন্তই তোমাদের সিলেবাসে আছে, সুতরাং এর বেশি তোমাদের জানার দরকার নেই। এবং এই বোর পরমাণু মডেলে আমরা দেখছিলাম তিনটি স্বতঃসিদ্ধের উপর প্রতিষ্ঠিত। এর মধ্যে একটি হলো শক্তিস্তর। আগের পরমাণু মডেলগুলোতে শক্তিস্তর সম্পর্কে কোনো ধারণা ছিল না, বোর পরমাণু মডেলে শক্তিস্তরের সুস্পষ্ট ধারণা দিয়েছেন এবং এই শক্তিস্তর সাহায্যে অনেকগুলা ধর্ম ব্যাখ্যা করা যায়। যেমন আগের পরমাণু মডেলগুলোর সাহায্যে বর্ণালী ব্যাখ্যা করা যেত না, কিন্তু বোর পরমাণু মডেলের সাহায্যে বর্ণালী ব্যাখ্যা করা যায়। এরপরে আমরা এই অধ্যায়ের আগের ক্লাসটাতে আলাপ করছিলাম কোয়ান্টাম সংখ্যা, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমাদের ইলেকট্রন বিন্যাস যদি বুঝতে হয় ওই কোয়ান্টাম সংখ্যাগুলা বুঝতে হবে এবং এই কোয়ান্টাম সংখ্যা আমরা বলছিলাম কোনো একটি পরমাণুর যে কোনো একটি ইলেকট্রনকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য যে কয়টি সংখ্যার প্রয়োজন হয় তাকেই বলা হয় কোয়ান্টাম সংখ্যা। কোনো একটি পরমাণুর যে কোনো একটি ইলেকট্রনকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য যে সংখ্যাগুলা ব্যবহার করা হয় তাকেই বলবো আমরা কোয়ান্টাম সংখ্যা। এবং আমরা দেখছিলাম কোয়ান্টাম সংখ্যা হলো চারটি। একটি হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, 2 নম্বরে হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা, 3 নম্বরে হলো চুম্বক কোয়ান্টাম সংখ্যা, 4 নম্বরে হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা। এবং আমরা দেখছিলাম প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করেছিলাম, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা m দ্বারা প্রকাশ করেছিলাম, l দ্বারা প্রকাশ করেছিলাম। তারপরে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে আমরা m দ্বারা প্রকাশ করেছিলাম এবং স্পিন কোয়ান্টাম সংখ্যাকে আমরা স্মল s দ্বারা প্রকাশ করেছিলাম। এখানে দেখবে সবগুলাই কিন্তু স্মল লেটার, কোনোটাই ক্যাপিটাল লেটার নেই, তোমাদের লেখার সময় যাতে কোনো ভুল না হয়। তাহলে আমরা বলছি এখানে n দ্বারা
একটি ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াস হতে কত দূরে আছে বা কোন শক্তি স্তরে আছে তা ব্যাখ্যা করা যায়। তারপরে এল দ্বারা প্রধান শক্তি স্তরকে কয়টি ভাগে ভাগ করা যায় তা প্রকাশ করা যায়, এবং এম দ্বারা কোনো একটি পরমাণুকে চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখলে সে কোন ধরনের আচরণ করবে ওই ইলেকট্রনটি তা প্রকাশ করা যায়, এবং এস দ্বারা চুম্বক নিউক্লিয়াসের চারদিকে নিজ কক্ষে ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশ করে। আমরা যখন এটি আলাপ করছিলাম ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, তখন আমরা লাটিমের সাথে তুলনা করে দেখিয়েছিলাম লাটিম যখন এইভাবে ঘুরে তখন এটি আবার নিজ কক্ষে এইভাবে ঘুরতে পারে। লাটিম যখন একটি, এই যে আমরা দেখছি লাটিম মাটিতে এইভাবে ঘুরে, এইরকম ঘুরে, যখন সে এইরকম ঘুরে তখন সে আবার এইরকম ঘুরে। তাহলে এই ঘূর্ণনের দিকটি একবার বাম দিকে হতে পারে, আবার ডান দিকে হতে পারে। এই ঘূর্ণনের দিক কী রকম হবে তা যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকেই বলা হয় স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা এখন দেখব ইলেকট্রন বিন্যাস কি এবং আমাদের কেন এটি জানতে হবে। আমরা আগেই বলছি বোর পরমাণু মডেলের থেকে আমরা দেখছি ইলেকট্রনগুলা নিউক্লিয়াসের চারদিকে কতগুলা নির্দিষ্ট শক্তি স্তরে বিন্যস্ত থাকে। তাহলে এই ইলেকট্রনগুলা কিভাবে বিন্যস্ত থাকবে তা যার দ্বারা প্রকাশ করা হয় তাকেই বলা হয় ইলেকট্রন বিন্যাস। এবং এই ইলেকট্রন বিন্যাস যে কোনো একটি পরমাণুর জন্য, যে কোনো একটি পরমাণু সম্পর্কে যদি আমাদের জানতে হয়, এই ইলেকট্রন বিন্যাস জানা অত্যন্ত বেশি প্রয়োজন। কারণ এই ইলেকট্রন বিন্যাসের সাহায্যেই আমরা যে কোনো একটি পরমাণুর ধর্ম ব্যাখ্যা করতে পারবো, এবং ওই পরমাণু দিয়ে যখন কোনো যৌগ গঠিত হবে তখন ওই যৌগের ধর্ম কীরকম হবে তাও আমরা এই ইলেকট্রন বিন্যাসের সাহায্যে খুব সহজে ব্যাখ্যা করতে পারব। তার মানে আমাদের যে কোনো একটি যৌগের কেমিস্ট্রি যদি জানতে হয় তাহলে আমাদের ওই যৌগ যে মৌলগুলা দ্বারা গঠিত তার ইলেকট্রন বিন্যাস অবশ্যই জানতে হবে। যে কোনো একটি যৌগের কেমিস্ট্রি বা রাসায়নিক ধর্ম যদি আমাদের জানতে হয় তাহলে ওই যৌগ যে মৌলগুলা দ্বারা গঠিত তার ইলেকট্রন বিন্যাস আমাদের অবশ্যই জানতে হবে। কারণ ওই ইলেকট্রন বিন্যাসের উপরেই মৌলগুলার ধর্ম সম্পূর্ণরূপে নির্ভর করে, এবং ওই মৌলগুলা দ্বারা গঠিত যৌগের রাসায়নিক ধর্ম সম্পূর্ণরূপে ওই ইলেকট্রন বিন্যাসের উপরেই নির্ভর করে। এবং আমরা যখন পরমাণুর গঠন দেখছিলাম তখন এও বলছিলাম যে পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন আছে, এবং আমরা বলছিলাম পরমাণুর দুইটি অংশ থাকবে, একটি হলো কেন্দ্র আর একটি হলো এই কেন্দ্র বহির্ভূত অঞ্চল। এবং আমরা তখন বলছিলাম এই কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস, যেটি আমরা এর আগে বলছিলাম রাদারফোর্ড তার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে প্রমাণ করেন। এবং এই কেন্দ্রের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন, যাকে বলা হয় নিউক্লিয়াস। এবং এর বাহিরে ইলেকট্রনগুলা এইভাবে বিন্যস্ত থাকবে, এভাবে বিভিন্ন কক্ষপথে বিন্যস্ত থাকবে এরকম। যদিও এর আগে বিভিন্ন পরমাণুর মডেলে বলা হয়েছিল ইলেকট্রনগুলা বিক্ষিপ্তভাবে থাকতে পারে, কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেল বা এরপরে বোর পরমাণু মডেলের সাহায্যে আমরা দেখছি ইলেকট্রনগুলা বিক্ষিপ্ত অবস্থায় থাকতে পারবে না। বোর বলছেন কতগুলা নির্দিষ্ট শক্তি স্তরে থাকবে, এর বাইরে থাকার কোনো সুযোগ নেই। এবং আমরা এও বলছিলাম যখন কোনো একটি পরমাণু সার্বিকভাবে আধান নিরপেক্ষ হয় তখন এর মধ্যে যতটি প্রোটন সংখ্যা থাকবে, আমরা প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করেছিলাম, ঠিক ততটি ইলেকট্রন থাকবে। তার মানে একটি নিরপেক্ষ পরমাণুতে যতটি প্রোটন থাকবে ঠিক ততটি
ইলেকট্রন থাকবে। তাহলে ইলেকট্রন বিন্যাস যদি আমাদের লিখতে হয় তাহলে আমাদের জানতে হবে প্রথমে মৌলের পারমাণবিক সংখ্যা। এবং আমরা বারবার বলছি যে কোনো একটি মৌলের ফান্ডামেন্টাল বা মৌলিক ধর্ম হল তার পারমাণবিক সংখ্যা। আমরা এর আগে এও দেখছিলাম যে কোনো মৌলের দুইটি পারমাণবিক সংখ্যা বা একাধিক মৌলের একই পারমাণবিক সংখ্যা কখনো সম্ভব না, কিন্তু আমরা দেখছি একই মৌলের একাধিক পারমাণবিক ভর সম্ভব বা দুইটি মৌলের একই পারমাণবিক ভর সম্ভব। কিন্তু এই জেড বা পারমাণবিক সংখ্যা হলো মৌলের ইউনিক প্রপার্টিস। এটি কখনো একই মৌলের দুইটি হতে পারবে না বা দুইটি মৌলের একই হতে পারবে না, এটি ইউনিক প্রপার্টিস। তাহলে আমরা এখন দেখব এই ইলেকট্রন বিন্যাস আমরা কিভাবে লিখব, বা এই ইলেকট্রন বিন্যাস শিখলে আমরা কি কি জ্ঞান অর্জন করতে পারবো, আর আমাদের শিখন ফল কী। ইলেকট্রন বিন্যাসের নিয়ম আমরা ব্যাখ্যা করতে পারবো, এরপরে ইলেকট্রন বিন্যাস করতে পারবো, তারপরে মৌলের ধর্ম ব্যাখ্যা করতে পারবো, বিভিন্ন কোয়ান্টাম সংখ্যার মান উল্লেখপূর্বক বিভিন্ন সেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা ব্যাখ্যা করতে পারবো। এবং এই জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে প্রায় সময় আসে যে একটি হায়ার এবিলিটির কোশ্চেন, যে এই শক্তি স্তরে এনের মান এত হইলে এই শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারবে তা কোয়ান্টাম সংখ্যার মান উল্লেখপূর্বক ব্যাখ্যা করো। তাহলে আমরা এই জিনিসগুলা ব্যাখ্যা করতে পারবো। এখন আমরা দেখব এই ইলেকট্রন বিন্যাস যদি লিখতে হয় আমাদের কিভাবে লিখব বা এর নিয়ম কি। আমাদের ইলেকট্রন বিন্যাস যদি লিখতে হয় এর জন্য আমাদের তিনটি নিয়ম বা নীতি আছে, তিনটি নিয়ম আছে। এর মধ্যে এক নাম্বার হলো আউফবাউ নীতি। এটার ইংরেজি হলো বিল্ডিং আপ। এক নাম্বার হলো আউফবাউ নীতি। আমরা একটি একটি করে আলাপ করি এবং এটি হলো মূল নীতি। আউফবাউ নীতি এটি একটি ল্যাটিন শব্দ, এর ইংরেজি হলো বিল্ডিং আপ, তার মানে নিচের থেকে উপরের দিকে যাবে। আমরা যদি যে কোনো একটি বিল্ডিং তৈরি করতে চাই আমরা কখনো উপর থেকে নিচের দিকে আসতে পারবো না, আমাদের বেস দিয়ে আস্তে 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 উপরের দিকে যেতে হয়। যেমন তোমরা যে পড়ালেখা করতেছো, তোমরা সেই প্লে গ্রুপ থেকে আস্তে আস্তে এই ইন্টারমিডিয়েট পর্যায়ে আসছো। কেউ ইন্টারমিডিয়েট পর্যায় থেকে কিন্তু প্লে গ্রুপে যায় না। তোমরা প্রথমে প্লে, তারপর কেজি, তারপর নার্সারি, তারপর ক্লাস 1 2 3 4 5 6 7 8 9 10, তারপরে একাদশ, দ্বাদশ ইত্যাদি এইভাবে আসছো। এখানেও ঠিক একইভাবে আমাদের কোনো একটি পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলা যখন বিন্যস্ত হবে তখন ইলেকট্রনগুলা প্রথমে নিম্ন শক্তি স্তরে যাবে, পরে আস্তে আস্তে উপরের শক্তি স্তরে যাবে। এটি হলো আউফবাউ নীতির মূল বিষয়। পরমাণুর ইলেকট্রনগুলি উহার অরবিটালে শক্তির উচ্চ ক্রমানুসারে প্রবেশ করবে। তার মানে প্রথমে নিম্ন শক্তি স্তরে যাবে, পরে আস্তে আস্তে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন গমন করবে। এখন প্রশ্ন হইল আমাদের কোন অরবিটাল উচ্চ শক্তি স্তর, কোন অরবিটাল নিম্ন শক্তি স্তর তা আমরা কীভাবে বুঝব। যেমন আমরা গত ক্লাসে আলাপ করছিলাম কোয়ান্টাম সংখ্যা, ওই কোয়ান্টাম সংখ্যার সাহায্যেই আমরা যে কোনো একটি পরমাণুর যে কোনো একটি উপশক্তি স্তরের শক্তির মান কত তা আমরা হিসাব করতে পারবো, এবং এর সাহায্যে আমরা কোনটি বেশি শক্তির কোনটি কম শক্তির
তা খুব সহজে হিসাব করতে পারবো। তার মানে আমাদের কোনটি কম শক্তির কোনটি বেশি শক্তির তা জানার জন্য আমাদের জানতে হবে n প্লাস l এর মান। n প্লাস l এর মান যার কম হবে তার শক্তি কম হবে, n প্লাস l এর মান যার বেশি হবে তার শক্তি বেশি হবে। তাইলে আমরা আবার কখনো কখনো দেখব আমরা 2 বা ততোধিক ক্ষেত্রে n এর মান সমান। তখন কি হবে? যদি 2 বা ততোধিক ক্ষেত্রে n এর মান সমান হয় তখন আমরা দেখব যেটাতে n এর মান কম এর শক্তি কম হবে, যেটাতে n এর মান বেশি এর শক্তি বেশি হবে। তার মানে সাধারণত আমরা দেখব n প্লাস l এর মান যার কম তার শক্তি কম হবে এবং ইলেকট্রন তাতে আগে যাবে। আর কখনো কখনো আমরা দেখব 2 বা ততোধিক ক্ষেত্রে n প্লাস l এর মান সমান। যখন n প্লাস l এর মান সমান হবে তখন যেখানে n এর মান কম ইলেকট্রন তাতে আগে যাবে, কারণ আমরা জানি এটি ভিতরের শক্তি স্তরে। তাহলে এইভাবে n প্লাস l এর মান বের করে আমাদের একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস যদি তোমাদের লিখতে দে এর সর্বোচ্চ সময় পাবে তোমরা 1 মিনিট বা 1 নাম্বারের জন্য 1 মিনিট। কিন্তু এইভাবে n প্লাস l এর মান বের করে লিখতে গেলে তোমাদের অনেক সময় চলে যাবে এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য তোমরা যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস লিখতে হলে খাতার ডান কোণায় তোমাদের বইতে দেখবে যে কোনো বইতে এরকম একটি ডায়াগ্রাম আছে 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f। এই এখন এখানে ইলেকট্রন প্রথমে কোথায় আগে যাবে? এখানে আগে যাবে। এখন এখানে যদি তুমি ক্রস দুইটি রেখা টানো তারপরে এখানে যদি আমরা লিখি 5s 5p 5d 5f, তারপরে 6s 6d 6p 6d 6f। দেখো তোমরা এই ডায়াগ্রামটি ভালোভাবে লক্ষ্য করো। তোমাদের প্রথম কাজ হবে ইলেকট্রন বিন্যাস লিখতে হলে তোমাদের খাতার ডান কোণায় এই ডায়াগ্রামটি অবশ্যই এঁকে নিতে হবে এবং এটি যদি এঁকে নাও তাহলে তোমাদের ইলেকট্রন বিন্যাসে ভুল হওয়ার আর বিন্দুমাত্র সম্ভাবনা থাকবে না। আর এটি ছাড়া যদি ইলেকট্রন বিন্যাস লিখতে যাও তাহলে এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে তোমার 90%। তাহলে এই ডায়াগ্রামটি আঁকতে তোমার সর্বোচ্চ সময় লাগবে 10 থেকে 15 সেকেন্ড। তাহলে এটা দেখে দেখে তুমি ইলেকট্রন বিন্যাস করে ফেলতে পারবে। যেমন এখানে প্রথম 2টি সরল রেখাতে আছে 1টি করে অরবিটাল, দ্বিতীয় 2টি সরল রেখাতে আছে 2টি করে, তৃতীয় 2টি সরল রেখাতে 3টি করে, এভাবে চতুর্থ 2টি সরল রেখাতে 4টি করে। তার মানে প্রত্যেকটি জোড়া জোড়াতে সমান সংখ্যক ইলেকট্রন। এটি ড্র করার সময় কোথাও ভুল হয়েছে কিনা তাও তুমি এভাবে লক্ষ্য করতে পারবে। এবং এখানে থেকে কোন অরবিটাল সম্ভব কোন অরবিটাল সম্ভব না তাও তোমরা ব্যাখ্যা করতে পারবে। যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যদি 1 হয় তাহলে একটি অরবিটাল বা একটি উপশক্তি স্তর সম্ভব, 2 হলে 2টি, 3 হলে 3টি, 4 হলে 4টি, 5 হলে 5টি, 6 হলে 6টি। এভাবে কয়টি অরবিটাল সম্ভব তাও তোমরা এখান থেকে ব্যাখ্যা করতে পারবে। তাহলে এখন যদি আমরা দেখি এই যে ইলেকট্রন প্রথমে গেল 1s-এ, তারপরে 2s-এ, তাহলে কেন 1s-এ যাবে? ওই যে n প্লাস l এর মান কম এই জন্য এখানে আগে যাবে। তাহলে এখানে 1, যেমন আমরা 1s-এর n প্লাস l এর মান কীভাবে বের করবো? 1s আমরা জানি s যখন হয় তখন l এর মান হয় 0, আর 2s 2 প্লাস 0, তারপরে আসছে আমাদের 2p, তারপরে এটা 2, তারপরে পির জন্য আমাদের যখন l এর মান 1 হয় তখন এটি পি অরবিটাল। তার মানে এই যে 1 2 3, এই যে আস্তে আস্তে n প্লাস l এর মান বাড়তেছে, শক্তির মান বাড়তেছে এবং নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাচ্ছে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 1s-এ আগে যাবে
তার বা 1s-এর শক্তি সবচাইতে নিম্ন, তারপর 2s, তারপর 2p, তারপর 3s। এই যেটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম, n প্লাস l এর মান যদি সমান হয়, যেমন এখানে আমরা যদি 3s দেখি, এই 3 প্লাস 0 সমান 3, তাহলে এই দুই ক্ষেত্রে দেখা যাচ্ছে n প্লাস l এর মান সমান। তাহলে ইলেকট্রন কোথায় আগে যাবে? আমি বলছি যার n এর মান কম ইলেকট্রন তাতে আগে যাবে, যেমন এই যে 2p-তে আগে যাবে, 3s-এ পরে যাবে। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা এই আউটবাউ নীতির সাহায্যে যে কোনো একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস খুব সহজেই ব্যাখ্যা করতে পারি। এবং আমি বলছি 3টি নিয়ম থাকবে, 3টি নিয়মের মধ্যে এই আউটবাউ নীতি সবচাইতে গুরুত্বপূর্ণ। তাহলে এবং তোমাদের ইলেকট্রন বিন্যাস লিখতে হলে আমি আবার বলতেছি, অবশ্যই খাতার ডান কোণায় এই ডায়াগ্রামটি অঙ্কন করে নেবে, তাহলে ইলেকট্রন বিন্যাস ভুল হওয়ার আর বিন্দুমাত্র সম্ভাবনা থাকবে না। আমাদের যে কোনো একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস লিখতে গেলে এই আউটবাউ নীতি বা এই ডায়াগ্রাম অনুযায়ী করতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম হয়। এখন এই ব্যতিক্রমগুলো আমরা দেখব। যেমন তোমরা অনেকেই জানো, যেমন কোনো একটি পরমাণুর সর্ববহিস্থ স্তরে যদি D4 বা D9 বা F6 বা F6 বা F13 থাকে, তাহলে এখানে আমরা আগেই বলছিলাম ডি অরবিটালে সর্বোচ্চ 10টি ইলেকট্রন থাকতে পারে, এফ অরবিটালে সর্বোচ্চ 14টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে এখন এটা আমরা দেখতেছি অর্ধপূর্ণ থেকে একটি কম, এটা পূর্ণ থেকে একটি কম। এখানে দেখতেছি অর্ধপূর্ণ থেকে একটি কম, এটা পূর্ণ থেকে একটি কম। তার মানে কোথাও যদি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হওয়ার সম্ভাবনা থাকে, ওইখানে ইলেকট্রন তার পাশের অরবিটাল থেকে একটি ইলেকট্রন নিয়ে সে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হয়ে যাবে। কারণ অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অরবিটালের স্থায়িত্ব বেশি। অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অরবিটালের স্থায়িত্ব হলো বেশি। এই জন্য কোথাও যদি এই রকম ইলেকট্রন বিন্যাসের মধ্যে কোনো সুযোগ থাকে তার অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হওয়ার, তাহলে সে আশেপাশের অরবিটাল থেকে একটি ইলেকট্রন নিয়ে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হয়ে যাবে, এবং তখন এই ক্ষেত্রে সামান্য একটু ব্যতিক্রম হয়। এখানে সামান্য একটু ব্যতিক্রম হয়, যেমন তোমরা ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখবা বা কপারের ক্ষেত্রে দেখবে আউটবাউ নীতির সামান্য একটু ব্যতিক্রম হয়। তাহলে এছাড়াও আরও একটি ক্ষেত্রে ব্যতিক্রম হয়, যেমন আয়নের ইলেকট্রন বিন্যাসে। যেমন আমরা যদি দেখি আয়রন 2+, এটির ইলেকট্রন বিন্যাস যখন আমরা লিখব, এই যে আয়রন 2+, তার মানে এখানে তার পারমাণবিক সংখ্যা হলো 26 আর 26। তাহলে 2+ মানে তার 2টি ইলেকট্রন চলে যাবে, এখান থেকে 2টি ইলেকট্রন চলে যাবে। তাহলে এই 2টি ইলেকট্রন কোন শক্তি স্তর থেকে যাবে? আমরা বলছি ইলেকট্রন বিন্যাস লিখব আমরা এই নিয়ম অনুযায়ী। তাহলে এর সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন থাকে, যেমন আমরা আয়রনের যদি নিরপেক্ষ অবস্থায় ইলেকট্রন বিন্যাস লিখি, তাহলে এটার ইলেকট্রন বিন্যাস লিখতে পারি আমরা 3d6 4s2 এই। তাহলে এখন প্রশ্ন হইল আমাদের ইলেকট্রন বিন্যাস কোন শক্তি স্তর থেকে যায়, কারণ আমাদের এটাতে n+l এর মান হলো 5, এটাতে n+l এর মান হলো 4। তার মানে এখানে ইলেকট্রন আগে গেছে, এখানে ইলেকট্রন পরে গেছে। তাহলে যখন এই 2টি ইলেকট্রন ত্যাগ করবে তখন কি এখান থেকে যাবে না এখান থেকে যাবে? যখন কোনো নিরপেক্ষ পরমাণু থেকে ইলেকট্রন যাবে তখন তার সর্ববহিস্থ স্তর থেকে ইলেকট্রন যাবে, ভিতরের স্তর থেকে। কারণ আমরা জানি এই যে আয়রনের
এখানে কয়টি শক্তি স্তর আছে? 1 2 3 4। তার মানে এই ডি আছে এখানে আর এস আছে এখানে। তার মানে এখান থেকে ভিতরে শক্তি স্তর থেকে ইলেকট্রন যাওয়ার কোনো সুযোগ নেই। ইলেকট্রন যদি যেতে হয় তাহলে তাকে যেতে হবে বাইরের শক্তি স্তর থেকে। তাহলে কোনো এই যে কিছু কিছু ক্ষেত্রে আয়নের ইলেকট্রন বিন্যাস লেখার ক্ষেত্রেও আমাদের একটু ব্যতিক্রম হবে। তাহলে আহ্বায়ক নীতির এই কয়েকটি ব্যতিক্রম আছে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হওয়ার জন্য। আর আয়নের ক্ষেত্রে যদি ইলেকট্রন যায় তাহলে অবশ্যই অবশ্যই বাইরের স্তর থেকে যাবে, ভিতরের স্তর থেকে যাবে না। এই জন্য আয়নের ইলেকট্রন বিন্যাস লিখতে গেলে তোমাদের এই জিনিসটা একটু লক্ষ্য রাখতে হবে। এরপরে আমরা দেখব অরবিটালের শক্তি নির্ণয় কিভাবে করতে হয়। আমরা দেখছি, এগুলো বাকিগুলো তোমরা দেখে নিবে। তারপরে আমরা দেখব হুন্ডের নীতি 2 নাম্বার। হুন্ডের নীতি। এখানে বলা হচ্ছে কোনো একটি পরমাণুর উপশক্তি স্তরে সমশক্তি সম্পন্ন প্রতিটি অরবিটালে প্রথমে একটি একটি করে ইলেকট্রন প্রবেশ করবে এবং ওই ইলেকট্রনগুলির স্পিন হবে একমুখী। তোমাদেরকে হুন্ডের নীতি লিখতে দিলে তোমরা ওই পর্যন্ত লিখে শেষ করো যে একটি একটি করে ইলেকট্রন প্রবেশ করবে। এই পরের অংশটা আর কেউ লিখো না। এবং এই ইলেকট্রনগুলার স্পিন হবে একমুখী। যেমন আমাদের নাইট্রোজেন 7, আমরা জানি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7। তাহলে এটা আমরা ইলেকট্রন বিন্যাস জানি 1s2 2s2 2p3। ঠিক তো? আমরা আহ্বায়ক নীতি অনুযায়ী যদি ইলেকট্রন বিন্যাস লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি। কিন্তু আমরা যখন তোমাকে বলা হবে হুন্ডের নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাস লেখো, তখন আমাদের একটু মডারেট করতে হবে। যেমন আমরা জানি এই চুম্বক ক্ষেত্রের মধ্যে যখন রাখি এই ইলেকট্রনটা তখন আর এইভাবে এই অরবিটালটা এইভাবে থাকে না, এটা 3টি অরবিটালে ভাগ হয়ে যায়। যেমন 2p(x), 2py, 2pz। আমরা আগেই বলছি পি অরবিটালকে 3টি ভাগে ভাগ করা যায়। একটি হলো px, বা পি অরবিটালকে যদি চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হয় তাহলে সে 3টি শক্তি স্তরে ভাগ হয়, যেটা আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যখন পড়ছিলাম তখন আলাপ করছি। তাহলে হুন্ডের নীতিতে বলছে এটা এইভাবে, তার মানে প্রথমে একটি একটি করে প্রবেশ করবে, এই 3টি একটি একটি করে প্রবেশ করবে। এই তোমরা এই পর্যন্ত লিখো। এটি কিন্তু শুদ্ধ না, এটি ভুল। কারণ এখানে ওই যে এই ইলেকট্রনগুলার স্পিন হবে একমুখী, তাহলে এখানে স্পিন কিন্তু নির্দেশ করতেছে না, এখানে স্পিন নির্দেশ করতেছে না। তাহলে আমাদের স্পিনও নির্দেশ করে দিতে হবে। এই স্পিনকে আমরা নির্দেশ করতে পারি এইভাবে, এই অ্যারো দিয়ে। এখন ঠিক আছে, এই যে 3টি এই অযুগ্ম 3টি ইলেকট্রনের স্পিন হবে একমুখী। যেমন আমরা যদি একটি এরকম লিখি তাহলে কিন্তু হবে না। এখানেও কিন্তু প্রত্যেকটিতে একটি করে ইলেকট্রন আছে, কিন্তু এখানে স্পিন একমুখী বা সমান্তরাল না। সুতরাং এটি হবে না, এটিকে লিখতে হবে এইরকম। এটি হলো 3টি একমুখী। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা লিখতে পারবো। তাহলে এখন প্রশ্ন হলে ভিতরেগুলাকে আমরা যে এইভাবে লিখছি, এবং ভিতরেগুলা তোমরা যদি সম্ভব হয় এইভাবে লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। কারণ হুন্ডের নীতিতে মেনলি এই যে সর্ববহিষ্ঠ স্তরের বা সমশক্তি সম্পন্ন উপস্তরের ইলেকট্রনগুলাকেই মেনলি ডিনোট করা হয়। এগুলা এভাবে এখানে 2 দিয়ে লিখলেও সমস্যা নাই, বা এখানে স্পিন দিয়ে লিখলেও কোনো সমস্যা নেই।
এখন যদি আমরা দেখি এটি অক্সিজেন হয় তখন কি হবে? এটি যদি অক্সিজেন হয় তখন এখানে হবে 8, তাহলে এখানে হয়ে যাবে 4। তাহলে এখন পি অরবিটালে 3টির পরিবর্তে 4টি ইলেকট্রন আসবে। তাহলে এখন কি হবে? আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে দেখছিলাম 3টি সমান্তরাল, এখন এখানে 3টির জায়গায় আরও একটি ইলেকট্রন আসবে। তাহলে আরেকটি ইলেকট্রন যদি আসে তাহলে তার স্পিন হবে এখন এটাতে আসবে এবং এটি হবে স্পিন বিপরীতমুখী। ঠিক আছে? তাইলে এইভাবে এরপরে যদি আমরা ফ্লোরিনে যাই এখানে আরও একটি আসবে। এইভাবে যখন এই সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন আরও আসবে তখন এইভাবে জোরবদ্ধ হবে এবং তাদের স্পিন হবে বিপরীতমুখী। তাইলে এইভাবে আমরা হুন্ডের নীতি ব্যাখ্যা করতে পারি। এরপরে আমরা দেখব পাউলির বর্জন নীতি। এই নীতিতে বলা হচ্ছে একই পরমাণুর যে কোনো 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা কখনো এক হতে পারবে না। একই পরমাণুর যে কোনো 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা কখনো এক হতে পারবে না। তাহলে এখানকার জন্য প্রথমে হলো আমাদের এমন পরমাণুগুলা লাগবে যার মধ্যে কমপক্ষে 2টি ইলেকট্রন আছে। যেমন আমরা যদি হাইড্রোজেন দেখি, হাইড্রোজেন আছে 1, হিলিয়াম 2+। এদের ক্ষেত্রে এই পাউলির বর্জন নীতি প্রযোজ্য না, কারণ এখানে 2টি ইলেকট্রন নেই। এদের ক্ষেত্রে 2টি ইলেকট্রন নেই। তার মানে পাউলির বর্জন নীতি প্রযোজ্য হতে হলে অবশ্যই 2টি ইলেকট্রন থাকতে হবে। এবং তোমাদেরকে এটা যদি লিখতে দাও তোমরা লিখো 2টি পরমাণুর 2টি ইলেকট্রনের। এটি কখনো 2টি পরমাণুর না, একই পরমাণুর 2টি ইলেকট্রনের। একই পরমাণুর 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা কখনো এক হতে পারে না। এবং এটি যদি আমরা একেবারে সিম্পল উদাহরণ হিলিয়ামের ক্ষেত্রে দেখি, যেমন আমাদের হিলিয়ামের 2টি ইলেকট্রন আছে, তাহলে 4টি কোয়ান্টাম সংখ্যা থাকবে L, N, L, M এবং S। তাহলে এর একটি ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হলো 1, দ্বিতীয়টি আমরা এটা 1 দিয়ে দ্বিতীয় প্রথমটি এবং দ্বিতীয়টি ডিফাইন করতেছি। এই যে এটিও 1, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 2টাই 1, সহকারী কোয়ান্টাম সংখ্যার মানও 2টারই 1, চুম্বক কোয়ান্টাম সংখ্যার মানও 2টারই 1। কিন্তু স্পিন কোয়ান্টাম সংখ্যার মানে গিয়ে দেখা যাচ্ছে একটি হলো +½ আর একটি হলো -½ তার মানে এখানে এই 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান এক না। প্রথম 3টি এক হলেও চতুর্থটিতে গিয়ে অবশ্যই ভিন্ন হয়ে গেছে। প্রথম 3টির ক্ষেত্রে এক হলেও চতুর্থটিতে এবং এটি যে সবসময় চতুর্থটিতে গিয়ে ভিন্ন হবে তা না, কখনো এখানে হতে পারে, কখনো এখানে হতে পারে, কখনো এখানে হতে পারে, যে কোনো জায়গায় ভিন্ন হবে। যে কোনো এক জায়গায় ভিন্ন হলেই চলবে। এবং আমরা দেখব যে কোনো পরমাণু, আমরা হিলিয়াম সহজ এজন্য দেখিয়েছি, যে কোনো পরমাণুর ক্ষেত্রে এটি প্রযোজ্য, শুধুমাত্র হাইড্রোজেন এবং হিলিয়াম 2+ ছাড়া সকল পরমাণুর ক্ষেত্রে এটি প্রযোজ্য যাদের ক্ষেত্রে 2টি ইলেকট্রন আছে। তাহলে এইভাবে আমরা পাউলির বর্জন নীতি, আহ্বায়ক নীতি এবং হুন্ডের নীতি খুব সহজে ব্যাখ্যা করতে পারি। তাহলে আজকে আমরা এখন তোমাদের একটি বাড়ির কাজ দিই, তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে। যেমন তোমাদের যে কোনো একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেওয়া হলো, এইরকম একটি ইলেকট্রন বিন্যাস দেওয়া হলো, এর সর্ববহিস্থ স্তরে একটি ইলেকট্রন আছে। তাহলে জ্ঞান লেভেলের প্রশ্ন হলো বা নলেজের প্রশ্ন হলো আহ্বায়ক নীতি কি? আহ্বায়ক নীতি কি? তারপরে কম্প্রিহেনশন বা অনুধাবনের প্রশ্ন হলো
হুন্ডের নীতি অনুযায়ী অক্সিজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস লিখো। হুন্ডের নীতি অনুযায়ী অক্সিজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস লিখো। তারপরে 3 নাম্বার অ্যাপ্লিকেশান লেভেলের প্রশ্ন। উদ্দীপকের ক্ষেত্রে আহ্বায়ক নীতি প্রযোজ্য কি ব্যাখ্যা করো। এই উদ্দীপকের ক্ষেত্রে তোমাদের এই যে ইলেকট্রন বিন্যাসটি দেওয়া আছে, এটার ক্ষেত্রে আহ্বায়ক নীতি প্রযোজ্য কি ব্যাখ্যা করো, প্রযোজ্য কি না বা এটা অ্যাপ্লিকেবল কি না ব্যাখ্যা করো। তারপরে হায়ার এবিলিটি লেভেলের প্রশ্ন হইল বিভিন্ন কোয়ান্টাম সংখ্যার মান উল্লেখপূর্বক এর বহিস্থ সেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা ব্যাখ্যা করো। তার মানে এই যে এই শক্তি স্তরটাতে ইলেকট্রন ধারণ ক্ষমতা ব্যাখ্যা করবে বিভিন্ন কোয়ান্টাম সংখ্যার মান উল্লেখপূর্বক। এটি হলো তোমাদের হায়ার এবিলিটির কোশ্চেন। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি, এবং শেষ করার আগে আবার বলতেছি তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, এবং কেউ সাধারণত ঘরের বাইরে যাবে না। যদি যেতেই হয় তাহলে অবশ্যই মাস্ক পরবে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখবে। সবাই সুস্থ থাকবে এই কামনায় আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।